বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা বা তাদের স্বপ্নের যে প্রত্যাশা, সেগুলো তারা মনে করেছে যে বিএনপিকে ভোট দিলে সেই বিষয়গুলো নিশ্চিত হবে। তা আমার মনে হয় জনগণ ভুল করেনি। চাকরি না পাওয়া, ধরেন বিএনপিরও ঘোষণা ছিল, এখনো আছে, সেটি হচ্ছে যে 1 বছর 1 কোটি মানুষকে অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করা। তবে নানামুখী নানা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে দেশ গেছে, কিছু চাকরি দিয়ে হয়নি আমি এটা বলবো না, কিন্তু প্রত্যাশিত যে বিষয়গুলো একটু সময় সাপেক্ষ হবে। অর্থাৎ 6 মাস গেছে, আরো 6 মাসের মধ্যে আমি মনে করি যে অনেকটাই প্রত্যাশার কাছাকাছি যাবে। তো বেশিরভাগ কিন্তু দলের ভিতর কোনোগুনি হচ্ছে। এখনো তো মানুষ নিরাপদ না, নারীরা এখনো নিরাপদ না, বরং বুদ্ধি দেওয়া হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে যে নারীরা যেন রাস্তায় রাতে না বের হয়। দলের ভিতর থেকে যে কর্মকাণ্ড হচ্ছে সেই ক্ষেত্রেও খুব কঠোর হতে আমরা দেখছি না। যেমন ধরুন যে পত্রিকা আসছে, সবগুলো জাতীয় দৈনিকে আসছে, যে একজন শরীয়তপুরের সাংবাদিককে পিটাচ্ছে আর বলছে যে তোরা লিখবি, আমরা পিটাবো। তো এই যে ব্যাপারটা, এগুলো তো সঙ্গে সঙ্গে অ্যাকশন, স্পট অ্যাকশন নেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, বিশেষ করে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা বেগম, যে মানুষের বেডরুমের নিরাপত্তা দিতে পারবে না সরকার। তাহলে বেডরুমের নিরাপত্তা যদি না দিতে, এখনো কিন্তু সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে যে মানুষের যে বেডরুমের, রাস্তাঘাটে তো বুঝলাম, কিন্তু বেডরুমেরও তো নিরাপত্তা নাই। তো এই 3 জনকে, এই 2 জন মানুষ তারা কিভাবে হত্যা করলো? আর ওটা ঘনবসতিপূর্ণ এলাকা, সেই এলাকায় তারা কি চিৎকারও করে নাই? চিৎকার করলে আশেপাশের মানুষ তারা শুনে নাই? জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, ছোট্ট করে জানতে চাই রাজনীতি কোন পথে? রাজনীতি, আপনাকে ধন্যবাদ। আমার 2 জন বিচক্ষণ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। রাজনীতি বর্তমানে সরকার এবং বিরোধী দল, এর বাইরেও বেশ কিছু পুরাতন রাজনৈতিক দল যারা সক্রিয়ভাবে সুদীর্ঘকাল ধরে রাজনীতি করছেন, এখনো আছে রাজনীতির মাঠে। তবে যে প্রত্যাশা ছিল, ধরেন দীর্ঘ অতীতে 18, 16, 17, 18 বছর যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের একটা পর্যায়ে এসে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে 18 মাস পরে একটা নির্বাচন, এবং নির্বাচনের মধ্য দিয়ে অ্যাবসলিউট মেজরিটি বলতে যা বোঝায় বিএনপি সেটা অর্জন করেছে। তাহলে বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা বা তাদের স্বপ্নের যে প্রত্যাশা, সেগুলো তারা মনে করেছে যে বিএনপিকে ভোট দিলে সেই বিষয়গুলো নিশ্চিত হবে। তা আমার মনে হয় জনগণ ভুল করেনি। অতীতে যা কিছু হয়েছে একতরফাভাবে হয়েছে, এবং সেটা আওয়ামী লীগ গণতন্ত্রের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যাপক ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, তো সেসব প্রেক্ষিতে তারা তাদের জনপ্রিয়তাও হারাইছে এবং তারা একসময় একেবারে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যারই প্রেক্ষিতে গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে তাদের এতটাই জনবিচ্ছিন্নতা যে একসময় তাদের নেতৃসহ উল্লেখযোগ্য যারা নেতৃত্ব, নেতাকর্মী, তাদেরকে দেশ ছেড়ে তারা পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বেকারত্ব, যেটা গণঅভ্যুত্থানের অন্যতম দিক হচ্ছে এই মানুষের তরুণ সমাজের চাকরি না পাওয়া। ধরেন বিএনপিরও ঘোষণা ছিল, এখনো আছে, সেটি হচ্ছে যে 1 বছর 1 কোটি মানুষকে অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করা। তবে নানামুখী নানা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে দেশ গেছে, কিছু চাকরি দিয়ে হয়নি আমি এটা বলবো না, কিন্তু প্রত্যাশিত যে বিষয়গুলো একটু সময় সাপেক্ষ হবে। অর্থাৎ 6 মাস গেছে, আরো 6 মাসের মধ্যে আমি মনে করি যে অনেকটাই প্রত্যাশার কাছাকাছি যাবে। তবে যে বিষয়টি এখন সামনে আসছে সেটি হচ্ছে রাজনীতিতে যে সহিংসতা না, রাজনীতির বাইরে। আগে তো রাজনীতির পক্ষে বিপক্ষে একটা মারাত্মক ঘটনা, রাজনৈতিক সহিংসতার ঘটনা দেখতাম আমরা দেখতাম। সেটা কিন্তু 6-7 মাসে, আমি শূন্য বলবো না, কিছু ঘটনা থাকতে পারে, তবে আগে যে ঘটনাগুলোর থেকেও অনেকটাই রাজনৈতিক সহিংসতা কমে গেছে এবং নেই বললেই চলে। কিন্তু কিছু ঘটনা, রক্তাক্ত পরিবার বা যেটা আপনি উল্লেখ করলেন পত্রপত্রিকায় এসছে, এই ঘটনাগুলোর নানা ধরনের কথাবার্তার জন্ম দিয়েছে। যদিও বিরোধী দল দাবি করছে 6 মাসে 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, এর মধ্যে 670টি বিএনপি ঘটিয়েছে। কারা বলছে এটা?
নাহিদ ইসলাম বলেছেন। না, বিরোধী দলের পক্ষ থেকে তো অনেক কিছু দাবি করার প্রবণতা আগেও ছিল, এখন আরো হয়তো বেশি হবে। তবে সেগুলো তদন্ত সাপেক্ষে বলা, মানে তাৎক্ষণিকভাবে একজন আরেকজনের উপরে দায় চাপালে সেটা মীমাংসা হবে এবং পুরাতন রাজনৈতিক সংস্কৃতিটা আমরা পাল্টাতে পারছি এটা বলা যাবে না। কিছু ঘটনা থাকবে আগের থেকেও আইনের আওতায় আনা। আমি এই রক্ত, এই সংঘাত, এই ভাঙচুর এটা কোনোভাবেই মানে বাদ দেয়, সেটা যদি দলীয় ব্যাপারও হয়, বিএনপি বা অন্য যে কোনো রাজনৈতিক দল সেটা কত রাষ্ট্রে দমন না করলে এটা ছড়িয়ে পড়বে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রের কোনো ভবিষ্যৎ নাই। সেই জন্যে এই বিষয়গুলো মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্রমন্ত্রী, যদিও তিনি দাবি করছেন যে পূর্বের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না। আমি তার সঙ্গে একমত। মানে অতীতের ঘটনার প্রেক্ষিতে এটা একটা নির্বাচিত সরকার হলো, সর্বক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে এটা এখনো বলা ঠিক হবে না। তবে অনেকটাই সফল, এটা আরো বেশি। অন্তর্বর্তী শাসনামলে তো আমরা বারবার শুনেছি জনাব শামসুজ্জামান দুদু, নির্বাচিত সরকার এলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, আমরা মব সহিংসতার ঘটনা দেখব না, আমরা রাজনৈতিক সহিংসতার ঘটনা কম এটা দেখব। ঠিকই শুনেছেন এবং অগ্রগতিও আছে। তবে যতটুকু হওয়ার কথা ছিল ওটা আমি দাবি করছি না। তবে একটি নির্বাচিত সরকারি পরিস্থিতি মোকাবেলা করতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব আবু সাঈদ খান। গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের যাত্রা শুরু হলো, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারলাম কি? রাজনীতি কোন পথে? না, সেটা কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি নেই তা আমি বলবো না, অনেক ক্ষেত্রে সাড়া জাগিয়েছে। তো তারপর জ্বালানি সমস্যার সমাধান, কর্মসংস্থান কিংবা বিনিয়োগ বাড়ানো এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, খুনোখুনি বন্ধ, তো এর জন্য তো অর্থের দরকার পড়ে না, এর জন্য তো পলিটিক্যাল ডিটারমিনেশনই যথেষ্ট। কিন্তু সেই জায়গাটা তো উন্নতি দেখছি না। পরিসংখ্যান বলছে প্রতিদিন গড়ে খুন হচ্ছে 10 জন। কেন পরিস্থিতি এবং এই হ্যাঁ, উন্নতির কথা বলা হলো, যেটা পরিসংখ্যান তো যেমন আমরা যে পরিসংখ্যানগুলোকে গুরুত্ব দিয়েছি, অধিকার, HRSS, আইন সালিশ কেন্দ্র, তাদের পরিসংখ্যানই এই খুনোখুনি দলের ভিতর, এবং বেশিরভাগ কিন্তু দলের ভিতর খুনোখুনি হচ্ছে। এখনো তো মানুষ নিরাপদ না, নারীরা এখনো নিরাপদ না, বরং বুদ্ধি দেওয়া হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে যে নারীরা যেন রাস্তায় রাতে না বের হয়। এমনকি দেখা যাচ্ছে নিজ বাসগৃহেও কেউ নিরাপদ নয়, নিরাপদ না। তাহলে এই জায়গাটা তো গভর্নমেন্ট অ্যাড্রেস করতে পারছে না, এটা দুঃখজনক, যেটা আমরা আশা করেছিলাম। তো এর কারণটা হলো যে এর জন্য যেটা দরকার, যে কঠোর অবস্থানটা দরকার, সেই ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে। যেমন পুলিশটাকে এখনো ঠিক করতে পারছে না, তো পুলিশটাকে তো ঠিক করা দরকার। আর একটা হচ্ছে যে দলের ভিতর থেকে যে কর্মকাণ্ড হচ্ছে সেই ক্ষেত্রেও খুব কঠোর হতে আমরা দেখছি না। যেমন ধরুন যে পত্রিকা আসছে, সবগুলো জাতীয় দৈনিকে এসছে যে একজন শরীয়তপুরের সাংবাদিককে পিটাচ্ছে আর বলছে যে তোরা লিখবি, আমরা পিটাবো। তো এই যে ব্যাপারটা, এগুলো তো সঙ্গে সঙ্গে অ্যাকশন, স্পট অ্যাকশন নেওয়া হচ্ছে না। এরকম কিছু ঘটনা কিন্তু একের পর এক ঘটছে। বিশেষ করে রংপুরের ঘটনার ক্ষেত্রে তো আমরা রহস্য আরও দানা বাঁধছে, আমরা বুঝতে পারছি না, এবং যেভাবে পুলিশ যেভাবে উপস্থাপন করছে সেটা নিয়ে জনমনে সংশয় রয়েছে, তো যে আসলে কি ঘটছে। তো এই ধরনের একাধিক ঘটনা যেগুলো সারা দেশে ঘটছে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার, এবং এই ব্যাপারেই আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এখন ঘটনা হলো, যেমন ধরুন যে চাঁদাবাজি কেন বন্ধ হচ্ছে না? এই আওয়ামী লীগের লোকেরা এসে কিন্তু এখন আর চাঁদাবাজি করতে পারছে না, কেন? তারা পালিয়ে আছে। তাহলে কারা চাঁদাবাজি করছে? কারা ফুটপাত থেকে দোকানিদের কাছ থেকে কারা চাঁদা আদায় করছে? তাদেরকে চিহ্নিত করা হোক, তালিকা করা হোক, এবং দৃষ্টান্তমূলক কিছু শাস্তি হতে পারে, দেওয়া উচিত, এবং দিলে এগুলো অনেকটা কমে আসবে। সেই দিকে আমার মনে হয় নজরটা দেওয়া দরকার। মন্ত্রী পরিষদের পরিবর্তন কিংবা অন্যান্য প্রশাসনিক সংস্কার সেগুলো দরকার আছে। কিন্তু এখন জনগণ কি চায়? জনগণ চায় চাঁদাবাজিদের দৌরত্ব বন্ধ হোক, সে নির্বিবাদে ঘরে থেকে বেরোতে চায়, দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে রাখা হোক। তো এগুলো জনগণ চাইছে। জ্বালানি সমস্যা
সমাধান হবে না, কিন্তু একটা ন্যাশনাল জায়গায় নিয়ে আসতে হবে। জ্বালানি যে কোথায় প্রায়োরিটি দিতে হবে, তো এখানে জাস্টিস দরকার, জ্বালানিতে জাস্টিস দরকার। তো সেই জায়গাগুলোকে আমরা যতটা আশা করেছিলাম, হ্যাঁ ঠিক আছে যে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের আশা আকাশ ছোঁয়া, এটা ঠিক, কিন্তু তারপরে ঠিক আছে আকাশে তো আর পৌঁছতে পারবো না, কিন্তু কিছু কিছু জায়গায় সাফল্য আমরা দেখতে চাই। সেই সাফল্যর ক্ষেত্রে মানে মানুষ যতটা আশা করছে সেটা হচ্ছে না, এটা দুঃখজনক। এর মানে আমি হতাশ নই, যদিও এখানে বলা হবে, দুধুভাইও বলবেন যে আমাদের বয়স তো 6 মাস, আর একটু সময় দিন। আমি 6 মাস যথেষ্ট না, কিন্তু এই 6 মাসের মধ্য দিয়েই কিছু কিছু জায়গা অ্যাড্রেস করাটা খুবই জরুরি ছিল। যেমন ধরেন যে ওয়েলফেয়ারের ক্ষেত্রে, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, মানুষ প্রশংসিত হয়েছে। তো যে ঠিক আছে এই ব্যাপারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে এই উদ্যোগগুলো আমরা দেখছি না। এবং জ্বালানিটাকেও নিয়ন্ত্রণে আনা কিংবা বিকল্প জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও সেই ধরনের ব্যাপারটা আমরা দেখছি না। অন্যান্য ক্ষেত্রে যতটা মন্ত্রীরা সরব, এই ক্ষেত্রে ততটা সরব না। এইটা আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাগুলোকে নজরটা দেওয়া দরকার। ধন্যবাদ জানাচ্ছি আবু সাইদ খান। বজলুর রশিদ ফিরোজ, রাজনীতি কোন পথে শুরুটা এই প্রশ্ন দিয়ে করতে চাই। রাজনীতি তো নানা সরল পথে এগোয় না। রাজনীতি মানেই হলো আঁকাবাঁকা পথে এগোবে, সর্পিল পথ রাজনীতি। সোজা পথে সরল পথে রাজনীতি হয় না। কাজে বর্তমান সময়ে যেটা আছে, গণ অভ্যুত্থান পরবর্তীকালে 2 মাস তো 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ গেল, এবং বর্তমান সরকারের, নির্বাচিত সরকারের 6 মাস। এই 6 মাসের মধ্যে সময় খুব অল্প, কিন্তু তারপরেও একটা গতিমুখ মানুষ দেখতে চায়। যে একটা কথা আছে না, যে মর্নিং শোজ দ্য ডেজ, কাজে দিনের সকালটা দিনটা কেমন যাবে এটা নির্ধারণ করে। তো সরকারের সেই দিকটা একটু মানে যদি বিশ্লেষণ করে, যদিও 6 মাসের মধ্যে সবটা বিশ্লেষণ করা অতটা সম্ভব না, কিন্তু সেই দিকে আমার মনে হয় যে বিশেষ করে এখানে উল্লেখ করলো, আপনিও বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস বিদ্যুতের সংকট, এই সমস্ত বিষয়, সেগুলো নিয়ে যে খুবই গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে একটু দুর্বলতাগুলো আছে। এবং পরিসংখ্যান বলছে দেশে একের পর এক ভয়ঙ্কর খুনের ঘটনা ঘটছে, এবং অগাস্টের প্রথম 24 দিনে একই পরিবারের একাধিক সদস্য হত্যার ঘটনা 5টি। তাহলে মানুষ নিরাপদ আসলে কোথায়? জি, সেটাই। এটা দেখেন, একটা তো ধরেন বিগত আওয়ামী লীগের আমলে যখন সাগর রুনি দম্পতি তাদের হত্যাকাণ্ডটা হলো, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, বিশেষ করে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা বেগম, যে মানুষের বেডরুমের নিরাপত্তা দিতে পারবে না সরকার। তাহলে বেডরুমের নিরাপত্তা যদি না দেয়, এখনো কিন্তু সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে যে মানুষের যে বেডরুমের, রাস্তাঘাটে তো বুঝলাম, কিন্তু বেডরুমেরও তো নিরাপত্তা নাই, নিরাপত্তাটা দিতে পারছে না। এই জন্য দেশের মানুষ তারা আশঙ্কিত, তারা শঙ্কিত যে তাদের জীবনের যে নিরাপত্তা, সেটা বেঁচে থাকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাহীনতায় দেশের মানুষ কিন্তু ভুগছে। এবং সবচেয়ে লোমহর্ষক যে ঘটনা, সেটা বলছেন আপনি, যেটা বলছেন মানে এই আগস্টের এটা 5টা ঘটনা ঘটছে একই পরিবারের একাধিক সদস্য। এটা পত্রিকায় আজকে রিপোর্ট এসেছে, এখানে এটা 18টি ঘটনা ঘটছে। সেই 18টি ঘটনার মধ্যে 12টির মধ্যে 2 জন এক পরিবারের, 2টিতে 3 জন, 3টিতে 4 জন এবং 1টিতে 5 জন মারা গেছে। এটা হলো যে পরিসংখ্যান, পত্রিকায় আজকে এসেছে, কালের কণ্ঠেই খুব সম্ভবত। এবং 18টি ঘটনার 14টি আবাসস্থলে ঘটেছে। জি জি, এটা হলো 18টি ঘটনার মধ্যে 14টি আবাস, মানে বাড়ির ভিতর। এবং সেখানে বলা হচ্ছে যে এটা মাদক এবং জমি জমা সংক্রান্ত যে বিরোধ, যেগুলো এগুলোর মধ্যে দিয়েই সংঘটিত হচ্ছে। কিন্তু সেই বিরোধ নিষ্পত্তির ব্যাপারে একটা অগ্রগতি দেখা দরকার। এখন ধরেন যেই ঘটনাগুলো ঘটলো, সেগুলোর বিচারিক প্রক্রিয়াটা কি, বা মূল যারা হোতা তাদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে উদ্যোগটা কি। রংপুরের ঘটনা নিয়েই তো দেখেন এখনই প্রশ্ন আসতেছে যে সেই আবারও জজমিয়া নাটক কিনা। কারণ যাদেরকে গ্রেপ্তার করা হলো, দেখা যাচ্ছে তাদের এজাহারের মধ্যে নাম নাই। আমরা আজকেই দেখলাম, কালকের থেকেই দেখলাম যে কমিশনারকে সেখানে সরিয়ে দেওয়া হলো। এবং এগুলো একটু পর্যালোচনা করা দরকার, যে ওখানে 8 জন তদন্তকারী কর্মকর্তা বা তদন্তের সাথে যুক্ত, ওখানে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা, তারা সবাই একটা সনাতন ধর্মাবলম্বী। ওখানে কিন্তু একজনও মুসলমান নাই।
এগুলো কিন্তু নানা ধরনের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো দেখা দিচ্ছে। তো এখানে আবার যেখানে যেই বাড়ির ভিতরে যেখানে তাদেরকে হত্যা করলো, 2 জন মাদক সেবীরা সাধারণত ফিজিক্যালি কিন্তু তারা উইক হয়, তাদের অত শক্তি থাকে না। কাজে 4 জন মানুষ, 3 জন তো অ্যাডাল্ট, মানে তাদের মধ্যে একজন ছিল মানে শিশু বা কিশোর। তো এই 3 জনকে, এই 2 জন মানুষ তারা কিভাবে হত্যা করলো? আর ওটা ঘনবসতিপূর্ণ এলাকা, সেই এলাকায় তারা কি চিৎকারও করে নাই? চিৎকার করলে আশেপাশের মানুষ তারা শুনে নাই? এগুলো নানা ধরনের যে প্রশ্ন, সেই প্রশ্নের যে জট, সেগুলো দেখা দিচ্ছে। এবং সেইটা এই যে যাদেরকে গ্রেপ্তার করলো সাথে সাথে, এটাও খুবই মানে পারঙ্গমতা, এটা মানুষ মনে করতে পারে, বাহ, সাথে সাথে গ্রেপ্তার করে ফেলছে 2 জনকে, মুগ্ধ এবং সিদ্ধার্থকে। তো গ্রেপ্তার করলো, যে এজাহারের মধ্যে আবার তাদের নাম দিতে দিল না। তাহলে কারা দিতে দিল না? কারা দিল না? তো এগুলো নানা ধরনের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো, এগুলোর জবাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী কর্মকর্তা এবং সরকারকে সেগুলো দিতে হবে। এটা না হলেও জনমনে যে আশঙ্কা বিরাজ করছে, সেইটা জনগণের মধ্যে যে একটা নিরাপত্তাহীনতার যে বোধ, সেই বোধটা দূর করতে পারবে না। সেটা দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করা সরকারের জন্য দরকার। এখন ধরেন যে আপনি বললেন যে প্রতিদিন 10 জন করে খুন হচ্ছে। হত্যা মামলা হয়েছে 2026 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, এখানে হত্যা মামলা হয়েছে 2076টি, এবং 25 সালে কিন্তু এটা ছিল 1967টি, তার চেয়ে বেড়ে গেছে 129টি। এই 129টি কিন্তু হত্যা মামলা বেড়ে গেল পরিসংখ্যান। এর বাইরেও তো অনেক হত্যাকাণ্ড যেগুলো সংঘটিত, সেগুলো মামলাই হয় না, অনেক ঘটনার খবরই আসে না, পত্রপত্রিকায়ও খবর আসে না। রিমোটে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এগুলো হলো যেগুলো পত্রপত্রিকায় আসছে, থানায় মামলা হয়েছে, সেখান থেকে নেওয়া এই ঘটনাগুলো। তো এইটা কিন্তু একটা উদ্বেগজনক একটা উদ্বেগ তৈরি করছে, যে একটা নির্বাচিত সরকারের সময়ে, যখন অন্তর্বর্তীকালীন সরকারও ছিল, তারা বললো যে তাদের কোনো রাজনৈতিক বেজ নাই, তাদের কোনো কর্মী নাই, নেতা নাই, কিছু নাই, কাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ রাজনৈতিক দল যখন নির্বাচিত, তাদের তো একটা নানা ধরনের সাংগঠনিক কাঠামো আছে, সাংগঠনিক নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কের মাধ্যমেও কিন্তু একটা হলো যে প্রশাসন, আর একটা সাংগঠনিক নেটওয়ার্ক, এই 2টা পদ্ধতিতেই কিন্তু তারা এই ঘটনাগুলোর যে সুরাহা, সেই সুরাহা করার দিকে নজর দেওয়া দরকার ছিল। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকার, সরকারি দল এবং সরকারি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আরো তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করি। জনাব শামসুজ্জামান টুটুল, রংপুরের ঘটনায় হঠাৎ করে আবার জজ মিয়া নাটকের বিতর্ক কেন উঠছে? রংপুরের যে কোনো হত্যাকাণ্ড যদি যুক্তিসঙ্গত তদন্ত এবং প্রসঙ্গটা যথাযথ থাকে, তাহলে আর কোনো বিতর্ক থাকবে না। ধরেন এখানেই আলোচনা উঠছে যে একই পরিবারের 4 জন করে যেভাবে মানে খুন হয়েছে, তারা মৃত্যুবরণ করছে, কিন্তু আনুষঙ্গিকভাবে পুলিশ বা যেসব পরিস্থিতিটা সামনে আসছে, সেখানে 2 জনের পক্ষে 4 জনকে খুন করা, 4 জনের পক্ষে 2 জনকে খুন করা সম্ভব। এই ধরনের যেসব প্রসঙ্গগুলো আসছে, সেই প্রসঙ্গগুলো যদি যথাযথভাবে তদন্ত এবং সিদ্ধান্ত না থাকে, তাহলে আমাদের অতীত দৃষ্টান্ত যদি ব্যর্থতা থাকে, সেগুলো সামনে চলে আসবে। আসামির স্বীকারোক্তি কি তদন্তের শুরু না তদন্তের শেষ? আসামির স্বীকারোক্তিটা আমার কাছে যেটা মনে হয়, এটা একান্ত প্রাথমিক পর্যায়ে। আসামি যেই থাকুক না কেন, ওই যে আসামি, সেটাও কিন্তু এখনো পর্যন্ত ডিসাইডেড না, পিছনে কিছু আছে কিনা। মানে এটা চলমান অবস্থায় থাকলে পরে, মানে ঘটনা দেখা গেল 2 বছর পরেও আবার নতুন ঘটনা সামনে আসতে পারে। অনেকেই কিন্তু বিশ্বাস করতে পারছে না যে, বিশেষত রংপুরে এই ঘটনায়, অনেকগুলো হত্যাকাণ্ডের ভিতরে রংপুরের ঘটনাটা যেভাবে পুলিশ ব্যাখ্যা করছে, সেটা যথাযথ কিনা, এটা নিয়ে প্রশ্ন তুলছে। তো প্রশ্ন তোলা খারাপ কিছু না, প্রশ্ন তুললে হয়তো আরো কিছু আসতে পারে। যে আজ যে জায়গায় জবনিকা টেনে দেওয়া হয়, মানে একেবারে, তখন অনেক কিছু বাদও পড়তে পারে। আমি যদি পুলিশের লোক না, আমার এটা সাধারণ অনুমানের উপরে মানে ঘটনা। আর যদি যথাযথ বিচার না হয় বা শাস্তিমূলক সিদ্ধান্ত বা মানে একেবারে সেই কালফিটটাই ধরার যদি না পড়ে, তাহলে কিন্তু এটা কন্টিনিউ করে। আর জবনিকা তখনই পড়বে সত্যিকারের তদন্ত এবং সত্যিকারের যেসব ক্রিমিনাল, তারা আইনের আওতায় আসবে। সেই জায়গায় যদি পুলিশ দক্ষতা দেখায়, অথবা পারিপার্শ্বিক যারা থাকে, তারাও যদি মানে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নেয়। কারণ যে পরিবার মারা গেছে, সেই পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনতা আছে, এখানে কি জমি জায়গার ব্যাপার আছে না অন্য কোনো ব্যাপার আছে, এটা কিন্তু এখনো পরিষ্কার না। নাকি সত্যি ওই ঘটনার মধ্যে দিয়ে সংগঠিত হয়েছে ওই যে মাদক টাদকের ব্যাপার,
এটা সত্য, কিন্তু বাংলাদেশে এখন যে কোনো সময় থেকে মাদক ভয়াবহ একটা রূপ নিয়েছে, মানে ওই জায়গাটা ঠিক না, সারা বাংলাদেশের এমন একটা রূপ। মাদক ভয়াবহ আকার ধারণ করেছে, ভয়াবহ রূপ নিয়েছে, এর ব্যর্থতার দায় আসলে কার উপর বর্তায়? এটা ধারাবাহিকভাবে আসছে, এটা অতীত থেকে ধারাবাহিকভাবে এখন এসছে। সরকার এটাকে যদি নির্মূল করতে চায়, এখানে শুনেন এই মাদকের সঙ্গে অর্থের একটা ব্যাপার আছে। খুব কম সময়ের ভিতরে কেউ যদি বড়লোক হতে চায়, তাহলে এটা তো অবৈধ ব্যবসা। এটা ওই যে মায়ানমারের রুট ব্যবহার করে ওই দিক থেকে যেটা আসছে, এটা পত্রপত্রিকা লেখার মধ্যে থেকে আমি বলছি, আপনাকে ওটা বন্ধ করতে হবে। বাংলাদেশে যারা ভিতরে কাজ করছে, এই যে এমনি যারা মানে তরুণদের ভিতরে বিক্রি করছে, এরা তো মূল ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে এটা আমদানি করছে কে, তাদের সঙ্গে কারা যুক্ত, এইগুলো যদি তদন্তের মধ্যে থেকে আপনার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ কিন্তু হয়। মূল হোতা পর্যন্ত কি আমরা পৌঁছাতে পারি জনাব শামসুজ্জামান দুদু? আমরা তো দেখলাম মাদক নিয়ে সংসদে প্রশ্ন উঠেছে, আপনাদের দলের সংসদ সদস্য এই প্রশ্ন রেখেছে। মাদকের আমি একের পরিষ্কার করে কথা বলি, সদিচ্ছাটা আছে কিনা, আমি এটাকে মূল জায়গায় হাত দিব কিনা, এই সদিচ্ছাটা তখন আইন আপনাকে চলতে থাকবে। কিন্তু যদি এই সদিচ্ছাটা কাজ না করে, তাহলে একটা পর্যায়ে গিয়ে আবার এটা বাধাগ্রস্ত হয়ে যায়। সেই জন্য নানান কথা আসবে, কিন্তু সরকার, আমার একটা দৃঢ় বিশ্বাস আছে, সরকার এখনো পর্যন্ত এটার বিপক্ষে কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বললেন, 6 মাসে পুলিশ গ্রেপ্তার করেনি এমন অপরাধী পাওয়া যাবে না, কিন্তু প্রশ্ন রাখতে চাই, পুলিশের সাফল্য কি গ্রেপ্তারে নাকি অপরাধ দমনে? দুটোই। আপনাকে অপরাধীকে ধরতে হবে, অপরাধও দমন করতে হবে, এবং আইনি ভাবে বিচারের মুখোমুখি করে এই অপরাধকে দমন করতে হবে। তো এটা আপনি সাংঘর্ষিক কিছু নাই, তবে কতটুকু কাজ হচ্ছে এই প্রশ্ন আসতে পারে। যে অপরাধগুলো রাস্তাঘাটে যেভাবে হচ্ছে, সেটি শুধু অপরাধীর ধরার মধ্যে নেই, এটাকে আপনার নিয়ন্ত্রণে এনে সমাজকে আপনার কুলুষমুক্ত করতে হবে। অপরাধীদেরকে আপনার নিশ্চিহ্নই করতে হবে। তারা অপরাধীদের রাস্তায় ঘুরে বেড়ালে সাধারণ মানুষ তার রাস্তায় ঘুরতে পারবে না। অপরাধীদের জায়গায় আইনের মধ্য দিয়ে এটা জেলখানা, তো সেই জায়গাটায় এখন হচ্ছে কিনা এটা, এই প্রশ্ন যদি কেউ করে, সেটি আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী গত সময়ের ঘটনার প্রেক্ষিতে অনেক জায়গায় এখনো পর্যন্ত 100% দায়িত্ব তারা পালন করছে বা করতে পারছে, এটা কিন্তু সব ক্ষেত্রে আলোচনা হলেও এর সন্তোষজনক উত্তর নাই। তো এই জায়গাটাও সরকারকে মানে বিবেচনায় নিয়ে কাজ করতে হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী, সে পুলিশ বলেন, আনসার বলেন, বা অন্য যে কোনো মানে বিজেপি সহ অন্যান্য যারা আছে, সবাইকে সক্রিয় করা এবং এর পক্ষে কাজ করা। এছাড়া মানে আইন যদি আবার সাধারণ মানুষ হাতে তুলে নেয়, তাহলে আরেকটা পরিস্থিতি তৈরি হবে। এই ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে। আর সেই সঙ্গে আরেকটি প্রশ্ন রাখতে চাই, যেমনটি আবু সাইদ খান আগের অংশে বলছিল যে চাঁদাবাজি কেন বন্ধ হচ্ছে না? নির্বাচনের পর বলা হচ্ছে যে চাঁদাবাজদের চেহারা বদলে গেছে, চাঁদাবাজি থামেনি। না, এই প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ, জরুরি। যে চাঁদাবাজও সন্ত্রাসের একটা অংশ, যেমন মাদক সন্ত্রাসের একটা অংশ। অবৈধ অর্থ, অবৈধ ভূমিকা, কর্মকাণ্ড, এগুলো কিন্তু সন্ত্রাসকে উৎসাহিত করে, সমাজে সুস্থতা নিয়ে আসে না। সেই জায়গাটাও ধরেন চাঁদাবাজি কারা করছে, সব জায়গায় পুলিশ হস্তক্ষেপ করলে সব থেকে ভালো, কিন্তু যারা মানে রাজনীতি, আমরা যারা রাজনীতি করি, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকেও আবার সক্রিয় হতে হবে। তারা যদি কঠোর হয়, কারণ তারা সর্বক্ষেত্রে বিরাজমান। কিন্তু আমি দেখেও আমি নীরব, আমি কিছু মন্তব্য করলাম না। তো দেখা গেল এইভাবে সবাই চুপ হয়ে গেল। তো পুলিশে কতটুকু পারবে, এই প্রশ্ন এই কারণে আমি বলছি। পুলিশের অতীতে এই যে গণঅভ্যুত্থানের আগে পরে যে ভূমিকা, সেটার মধ্যে দিয়ে পুলিশকে যেতে হয়েছে। পুলিশের কিছু খারাপ দিক আছে, আবার পুলিশ ছাড়া আপনি এই সমাজকে, রাষ্ট্রকে এগিয়ে নেওয়া খুব কঠিন। সেই জন্য সবাইকে সমন্বিতভাবে যদি উৎসাহিত এবং মানে আছে না, সরকার এবং
আইন শৃঙ্খলা মানুষকে উৎসাহিত করতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে এটা মোকাবেলা করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু সাঈদ খান। এবার আমরা দেখলাম যে চাঁদাবাজিতে ছাড় নয় কঠোর অবস্থানে সরকার, এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন এবার চাঁদাবাজদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা যদি জানতে চাই যে চাঁদাবাজি ঠেকাতে এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আচ্ছা, দুটো জিনিস। একটা হলো যে পুলিশকে সক্রিয় হতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু পুলিশের মানে ঘাড়ে কয়টা মাথা যে তারা সবাইকে গ্রেপ্তার করতে পারবে? কেননা চাঁদাবাজরা কোথায় অবস্থান করে? যারা ক্ষমতায় যায় চাঁদাবাজরা সেখানে ভিড়ে যায়, কিংবা ক্ষমতায় যাওয়ার কারণেও কিছু কর্মীরা তারা পথ হারায়, তারা ভুল পথে যায়। তো এইভাবে একটা চাঁদাবাজ, অর্থাৎ নতুন এবং পুরাতন মিলে একটা চাঁদাবাজি গোষ্ঠী তৈরি হয়। তো সেখানে সিদ্ধান্তটা হচ্ছে দলকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন পুলিশ গ্রেপ্তার করলো, কিন্তু তার দলীয় পরিচয় থেকে যাচ্ছে, এবং এই দলীয় পরিচয়ের কারণে পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। তাহলে দলকেও শুদ্ধিকরণ করতে হবে। যে দল যদি শুদ্ধিকরণ না হয়, দলের ভিতর যদি খারাপ লোকেদের ঢোকার রাস্তা খোলা থাকে, কিংবা ক্ষমতার কারণে যদি কেউ পথ হারায়, তো তাদেরকে চিহ্নিত করা, এইটা হচ্ছে দলের একটা মানে নিয়মিত রাজনৈতিক কার্যকলাপের অংশ হতে হবে। তো সেইটা দল যদি তার দল ঠিক না করে, রাজনীতি ঠিক না হলে চাঁদাবাজি বন্ধ হবে না, পুলিশও ঠিক হবে না। কেন? রাজনীতি হচ্ছে সব কিছুরই কেন্দ্রবিন্দু হচ্ছে রাজনীতি। অতএব সেখানে রাজনীতিগতভাবে সিদ্ধান্তটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অতএব আমরা যদি সব কিছুই পুলিশের উপর চাপিয়ে দেই, এটা সম্ভব না। যে রাজনীতিক, কেন এই চাঁদাবাজটা কোথায় থাকে, কি কোথায় অবস্থান করে, এইটা বিষয়। আর একটা হচ্ছে যে হ্যাঁ, গ্রেপ্তার তো হচ্ছেই। যেমন ধরুন যে মাদক যারা ক্যারিয়াররা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু ক্যারিয়ার তো গ্রেপ্তার করে লাভ নাই। এর পিছনের লোকেরা কারা পরিচালনা করছে, এবং তারা তো ভদ্রলোক কিংবা ক্ষমতাবান, এবং তাদের সমাজে আলাদা একটা চেহারা আছে, এবং তারা রাজনীতিতে আছে, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য আছে, সমাজে বিভিন্ন অবস্থানে তারা আছে। অতএব ওই লোকগুলোকে খুঁজে বের করা, এবং হ্যাঁ, এই ক্যারিয়ারদেরকে তাদেরকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু লক্ষ্যটা সেখানে নাকি। আর ক্যারিয়ারদেরকে হলো ঠিক আছে, ক্যারিয়াররা ওখানে ঢুকলো, কিছু ক্যারিয়াররা ঢুকলো, তাতে কি আসে যায়? চাঁদাবাজি তো বন্ধ হয় না। নতুন নতুন এই যে আমাদের এই মানুষ, 18 কোটি দেশের মানুষ, ক্ষুধা দারিদ্র যেখানে আছে, সেখানে এই ধরনের ড্রাগের বহন করার লোকের অভাব নাই, এটা খুঁজে পাওয়া যায়। অতএব ক্যারিয়ারদেরকে গ্রেপ্তার করে জেল ভরে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত আসল লোকটাকে ধরা না যায়। কানমলা দিয়ে ছেড়ে দিল তা না, কান ধরে মাথাটাকে আনতে হবে, এবং এইটা যদি আনতে পারে তাহলেই সেখানে সাফল্য। বজলুর রশিদ ফিরোজ, ক্ষমতার বলেই যদি চাঁদাবাজদের অবস্থান হয়ে থাকে, তাহলে দলের সদিচ্ছা ছাড়া চাঁদাবাজি ঠেকানো আদৌ সম্ভব হবে কি? ধন্যবাদ। একটা জিনিস সাইদ ভাই ঠিকই বলেছেন যে চাঁদাবাজি বলেন, সন্ত্রাস বলেন, নারী নির্যাতন বলেন, এগুলো সবাই কিন্তু ক্ষমতা কাঠামোর সাথে সম্পৃক্ত, ক্ষমতাসীনদের আশ্রয়েই কিন্তু তারা করে। তো সেইটা যার হাত যত বেশি প্রসারিত, তত বেশি সে এই ধরনের যে অন্যায় যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো পরিচালনা করে। তো সেই জন্য এখানে রাজনৈতিক দল এবং রাজনৈতিক সরকারকে এখানে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কারণ তাদেরই এটা নিয়ন্ত্রণ করতে হবে। যেটা বলছে যে দরজা জানলা একবার বন্ধ করাও যাবে না কপাট, আবার এরকম খোলাও রাখা যাবে না, যাতে সাপ, ব্যাং, কেঁচু সব কিছু ঢুকে, মানে সন্ত্রাসী, চাঁদাবাজি, নারী নির্যাতক তারা যাতে দলের মধ্যে ঢুকে বা দলের আশ্রয় থেকে নাম ব্যবহার করে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনাগুলো ঘটাতে না পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর দেখেন এখানে যে ইয়ের কথা বললেন, সন্ত্রাসের কথা বললেন, চাঁদাবাজির কথা, আছেই তো, পত্রিকায় আছে। যাত্রাবাড়ি এলাকাটা, এর আগে শুনলাম কিশোর গ্যাং, মোহাম্মদপুর এলাকা, এটা একটা অবস্থা আছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এটা তো একটা ভয়াবহ অবস্থা ছিল ওখানে। এখন যাত্রাবাড়ি এলাকাটা এটা একটা ক্রাইম জোন হয়ে গেছে। সেখানে বলছে যে এই যে বিদেশ থেকে আসছে দম্পতি, তারা ফিরে যাচ্ছে একটা মাইক্রোবাস করে, রাস্তায় ধরে তাদেরকে বলছে বাঁচতে চাইলে সব দিয়ে দে। মানে ওখানে প্রতিদিনই এখানে রাতের বেলায় এই ঘটনাগুলো ঘটছে। তো এটা যে ঘটছে, এটা কি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না এবং অন্যরা জানে না? তাহলে এই ঘটনার সাক্ষী তো তারা আছে। তাহলে এটা নিয়ন্ত্রণ করার জন্য তাদের যথাযথ ব্যবস্থা কি, পদক্ষেপ কি, তাৎক্ষণিক যে পদক্ষেপ, সেই পদক্ষেপ সেগুলো নেওয়া হচ্ছে না। এখন ধরেন এই যে সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন,
এবং এই যে ঘটনাগুলো যেটুকু বলেন, এটার মূল সমস্যা কিন্তু যেটা সাইদ ভাই আগে উল্লেখ করছিল, যে কর্মসংস্থান, বেকার সমস্যার সমাধান, এটা না হলে কিন্তু এই যে সন্ত্রাস বলেন, ছিনতাই বলেন, চাঁদাবাজি বলেন, এটা বন্ধ করা কিন্তু খুব কঠিন। কাজেই এইটা একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক আপ। কাজেই মানুষের যদি এই যে বেকার সমস্যা, এই বেকাররা করবে কি, তাদের জীবন জীবিকা কিভাবে চলবে? মাদকাসক্ত কেন হয়? মানুষের সামনে যখন সামনে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা যখন তার পরিষ্কার না দেখে, সেখানে যখন কণ্টকীর্ণ দেখে বা প্রতিবন্ধকতা দেখে, তখন তো সেখানে হতাশা হয়। কারণ পাশ করার পরে চাকরি নাই, চাকরি বেকারত্বের অভিশাপ নিয়ে সেখানে ঘুরতে হচ্ছে, পরিবারের মধ্যে তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা সেগুলো সহ্য করতে হচ্ছে, এরকম ইত্যাদি যে কারণে তাদের মধ্যে হতাশা আসে, হতাশা থেকে মাদকাসক্তি, এবং মাদকাসক্তির থেকে এই সমস্ত যে সন্ত্রাসী ঘটনা এবং অন্যান্য যে অপরাধমূলক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো এগুলো সংগঠিত হচ্ছে। কাজে সেই জায়গায় মূলে যে হাত দিতে হবে, যে কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে, বেকার সমস্যা সমাধানের জন্য নজর দিতে হবে। এবং একটা আমাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম, দুধু ভাইও বলতে পারবেন যে একটা খুবই গুরুত্বপূর্ণ দাবি ছিল যে বেকারদের যতক্ষণ পর্যন্ত কর্মসংস্থান না হবে, তাদের জন্য বেকার ভাতা, সেই ভাতার যে চালু, সেটা করা দরকার। কারণ যুব সমাজকে এই যে অধপতন, নৈতিক অধপতন এবং যে অবক্ষয়, সেই অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে গেলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং এখানে যে সংস্কৃতির চর্চা, এখানে অপসংস্কৃতি যেগুলো হচ্ছে, এই যে একটু আগে কথা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেইখানে স্বাধীনভাবে ছেলেরা মেয়েরা একসাথে চলাফেরা করতে পারবে না, সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা সেগুলো করতেছে, মেয়েদের জন্য যে আলাদা জোন সেখানে করতে হবে, এই ধরনের যে বিষয়গুলো আসছে। তাহলে এইটার মধ্য দিয়ে একটা যে আমরা কি পিছনের দিকে যাব, এটা তো ভূতের পা, সেটা নাকি পিছন দিক দিয়ে চলে, এটা আমরা শুনতাম গল্প। তো এখন এই সময়ে এসে, এই একবিংশ শতাব্দীতে এসে, এখানে এই 2026 সালে এসে, বাংলাদেশের স্বাধীনতার এই 55 বছর পরে এসে আমরা এখন পিছনের দিকে আমরা পশ্চাদপসরণ যেগুলো করতেছি, সেই দিকে একটু নজর দেওয়া দরকার বলে সরকারের আমরা মনে করি। এই বাস্তবতায় আমরা দেখছি রাজনীতিতে আবারও ফিরছে লং মার্চ শব্দটির উত্তাপ। বিরোধী দল আমরা দেখছি যে লং মার্চ কর্মসূচির সামনে নিয়ে আসতে যাচ্ছে। এই কর্মসূচির উদ্দেশ্য কি? এটা তো রাজনৈতিক আন্দোলনের একটা অনেক ধরনের কর্মসূচি হয়, জনসভা হয়, মিছিল হয়, মিটিং হয়, পদযাত্রা হয়, লং মার্চ হয়, রোড মার্চ হয়, হরতাল, অবরোধ, ধর্মঘট, এগুলো সবগুলোই রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি, এক একটা হাতিয়ার, ইনস্ট্রুমেন্ট। রাজনৈতিক বক্তব্য, দাবি দেওয়া, সেগুলো আদায় করার জন্য সরকারের কাছ থেকে, আর জনগণকে সচেতন করা, সংগঠিত করার জন্য। কাজে লং মার্চ তো এটা মানে যে কোনো রাজনৈতিক দল তার এটা অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, সেটা করতে পারে। এটা শান্তিপূর্ণভাবে সেটা হয় কিনা, সেটা যাতে সংঘাতপূর্ণ পরিবেশে না যায়। তো সেই জন্যই এই যে বিরোধী দলগুলো যে লং মার্চ করতেছে, তাদের দাবিটা কি? এখন ধরেন এই যে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট হচ্ছে, এই গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটের যে মূল কারণ, এই যে ইউনূস সরকার বিদায়ের কয়েকদিন আগে, নির্বাচনের 3 দিন আগে যে বাণিজ্য চুক্তিটা করলো, যেই চুক্তির ফলে কিন্তু আমরা এই যে গ্যাস সংকটে বলছি। এখন এলএনজি আমেরিকা থেকে কিনতে হবে, এলএনজি রাশিয়া থেকে আমি কিনতে পারতেছি না, কম পয়সায় দিল। 50% বেশি দামে আমেরিকার কাছ থেকে কিনতে হবে, 40% বেশি কম দামে রাশিয়া দিতে চাইলেও তার কাছ থেকে কিনতে পারছি না। এই যে চুক্তি, যেমন এই যে আজকে কালকেই এই যে উপদেষ্টা একজন জাহিদুর রহমান সাহেব, উনি বললেন যে চীনের থেকে 24টা যুদ্ধ বিমান কিনবে। তো বাংলাদেশ কার লগে যুদ্ধ করবে, কার সাথে যুদ্ধ করবে? এই 24টা যুদ্ধ বিমান এটা কিনার করে গেছে, হলো মুসাবিদা করে গেছে ডক্টর ইউনূস বেইজিং সফরের সময়। সেই সময়ে শি জিনপিং এর সাথে বৈঠকে 28 মার্চ 2025 সেই সময় এটা করে গেছে, এবং সেইটা টানতে হচ্ছে। তার মানে যেই অপকর্মগুলো ডক্টর ইউনূস করে গেছে, সেই অপকর্মের দায় কিন্তু এখন বর্তমানের এই বিএনপি যে সরকার, সেই সরকারকে এটা বহন করতে হচ্ছে, এবং তার খেসারত কিন্তু জনগণকে দিতে হচ্ছে এইটা। তো সেই জন্য বলছি, তাদের দাবিটা কি? এই যুদ্ধ বিমান কিনবো, এটার বিরুদ্ধে লং মার্চ? এটা কি বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে, এটার জন্য লং মার্চ? এটা কি দ্রব্যমূল্য বাজার সিন্ডিকেট, সেগুলোর বিরুদ্ধে লং মার্চ? এটা কি ধরেন এই যে বন্দর ইজারা দেওয়া হবে, লাভজনক যে বন্দর, কন্টেইনার টার্মিনাল, তার বিরুদ্ধে লং মার্চ? তা না। তো এইটা কি? আর একটা মূল কথা হলো যে এটা 11 দলের যে একটা দেখলাম আজকে যুগান্তর পত্রিকায় নিউজ দেখলাম আমি, যে সরকারকে তারা চাপে রাখতে চায়, সংঘাতে যাবে না। কারণ জামাত ইসলাম তাদের যে জন্মের ইতিহাস 1941 সনের পর থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশে মওদুদি সাহেব যখন 41-এ জামাত করে, এই ধরনের ক্ষমতার আশেপাশে তারা কিন্তু ছিল না। 77টা সিট পাইছে এনসিপি জামাত, তারা এনসিপিও জামাতি, তাহলে তারা মিলে 77টা সিট, এইটা তারা হারাতে চায় না। এই যে সুযোগ, যে সুবিধা তারা ভোগ করতেছে, এইটার থেকে তারা কিন্তু এই সরকার, বিএনপি সরকারকেও তারা বলছে চাপ দিয়ে বার্গেনিং করবে, বার্গেনিং করে তারা কতটুকু সুবিধা আদায় করতে পারে সেটার দিকে যাচ্ছে। বাবু সাইদ খান, যেমনটি বদরুল রশিদ ফিরোজ বলছিল যে 11 দলের কে এই লং মার্চ কর্মসূচির মূল উদ্দেশ্যই সরকারকে চাপে রাখা, আপনিও কি সেভাবে দেখেন বিষয়টিকে? দ্বিমত হওয়ার সুযোগ নেই। আর একটা হচ্ছে, আমি একটা অন্য প্রশ্ন তুলতে চাই,
যে হ্যাঁ বাইরে তো আন্দোলন করার সুযোগ আছে, লং মার্চ, রোড মার্চ সবই করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যেটা লক্ষ্য করেছি যে 91 সালের পরে থেকে কয়েকটা ভালো নির্বাচন হলো, কিন্তু সংসদ কার্যকর হলো না। তো আমরা এবার মনে করেছিলাম যে ঠিক আছে, মতের যে যাই হোক, এখানে সংসদটা তারা কার্যকর করবে, সংসদের ভিতর থেকে তারা দাবি দেওয়া তুলবে। এর মানে এই না যে সংসদের বাইরে আন্দোলন করা যাবে না, কিন্তু এই সুযোগে, এই অর্থাৎ সংসদে তারা সোচ্চার হয় নাই, সংসদে তারা এই যে মার্কিনের সঙ্গে চুক্তির ব্যাপারে, অন্য ব্যাপারে সোচ্চার হয় নাই, বরং তারা যদি রাজপথে সোচ্চার হয়, সংসদ থেকে যদি রাস্তায় বেরিয়ে আসে, তাহলে সেটার জন্য মঙ্গল বয়ে আনবে না। বর্তমান বাস্তবতা তুলে ধরে জনাব আবু সাইদ, কারণ আমরা দেখছি বিরোধী দল সংসদে সক্রিয়, আবার রাজপথে সোচ্চার, তাহলে আসলে কি রাজনৈতিক বার্তা তারা দিতে চাচ্ছে? সেটা হতে পারে, কিন্তু সংসদে তারা সেইভাবে সক্রিয় ছিল না, ন্যাশনাল ইস্যুতে তারা কিন্তু সেইভাবে সক্রিয় ছিল না। যেমন তারা নিজস্ব দাবি দেওয়া, মাইক্রোওভেন মাইক্রোওভেন কেনার ব্যাপারে, বাসার পর্দা কেমন হবে ইত্যাদি, এবং এখনো বলছি যে তারা এই যে আজকেও বলছে, আমির বলেছেন যে তারা বঞ্চিত হচ্ছে, কিন্তু জনগণ বঞ্চিত হচ্ছে কিনা, জনগণের সমস্যা নিয়ে লড়বে কিনা, সেটা হচ্ছে বড় প্রশ্ন। অর্থাৎ দল কি পেলো না পেলো, এইটার জন্য তো রাজপথ গরম করার দরকার নেই, রাজপথ গরম করতে পারে জনগণের সমস্যা নিয়ে। অতএব জনজীবনের যে সমস্যা এবং যে বেকারত্ব, চাঁদাবাজি, দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, এই সব সমস্যা নিয়ে তারা মাঠে নামবে, না তারা তাদের নিজস্ব আখের ঠিক রাখার জন্য, ভাগাভাগির জন্য মাঠে নামবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। 11 দলীয় ঐক্যের এই লং মার্চ কর্মসূচিকে আপনারা কিভাবে দেখছেন? বিরোধী দল যখন বলছে 6 মাসে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে, তারা 6 দফা দাবি পেশ করেছে এবং তারা বলছে যে 29টি ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে, সেই জায়গা থেকে আবার কখনো সরকার পতনের আন্দোলনের হুমকিও তারা দিয়েছে, বিগত সময়ে অনিবার্য বিপ্লবের কথাও বলেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে জামাত এবার বিরোধী রাজনৈতিক দল হিসাবে যতগুলো সিট আসন পেয়েছে, অতীতে কখনো এই জামাত ইসলাম প্রতিষ্ঠার পর ব্রিটিশ ভারত অথবা ব্রিটিশ ভারতের সময় তাদের প্রতিষ্ঠা, পাকিস্তান আমলে বা বাংলাদেশে 55 বছরের ইতিহাসে এত সিট তারা কখনো পায় নাই। আর অতীতে বিরোধী দল হিসাবে তাদের একক ভূমিকাটা এর আগে ছিল না, সেই জন্য পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে তারা এই ক্ষেত্রে খুবই কাঁচা। আপনি এই যে লং মার্চ বা যেভাবে যে ব্যাখ্যা করেন না কেন, তারা মানুষের দৃষ্টির মধ্যে আসতে চাচ্ছে, অর্থাৎ মানুষকে ঐক্যবদ্ধ করার একটা প্রত্যয় এটা দলে থাকতেই পারে, সেটি যদি তাদের লক্ষ্য হয়ে থাকে, তাদের কর্মসূচিটা মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া, এই বিষয়টা তাহলে ঠিক আছে। কিন্তু আন্দোলনের যে প্রেক্ষাপট, মানে এখনই লং মার্চ করে ওটাকে বাদে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সেই জন্য জামাত ইসলামকে আগে নির্ধারণ করতে হবে সেই সময় ঠিক হয়েছে কিনা, মানে আন্দোলন ওই যে বললেন না, সরকার ফেলে দেওয়ার মতো, মানে তাদের যে শক্তি এখন রাজনৈতিকভাবে, সেই শক্তিতে মানে বর্তমান অবস্থায় সরকারকে ফেলে দেওয়া, এটা বোধহয় একটু বেশি বলা হয়ে গিয়ে আমার কাছে মনে হয়েছে, এটা ঠিক না। আর লং মার্চের মধ্যে দিয়ে তারা যেখানে পৌঁছাতে চায়, মানে এত আর্লি লং মার্চ করাটা আমার কাছে মনে হয়েছে একটা আন্দোলনে একটা বিশেষ মুহূর্তে গিয়ে লং মার্চ ঠিক আছে। আর লং মার্চ তারা প্রথম তো না, এর আগে একাধিকবার এই কর্মসূচি অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি বা আওয়ামী লীগ ও হোসেন মোহাম্মদ এরশাদের বিপক্ষে এইসব কর্মসূচি পালন করছে অতীতে। আমরা ছাত্র জীবনে এগুলো জামাতের আমির যেমনটি সম্প্রতি বলেছে যে 24-এর গণঅভ্যুত্থান ছিল রিহার্সেল, আরো একটি যুদ্ধ আসন্ন। উনি কখন কি বলে আমার কাছে মনে হয়েছে উনি কি হিসেবে বলছেন সেটা উনি একটু ভাবেন না। গণঅভ্যুত্থানকে রিহার্সেল মনে করা, তো তার আগের ওদের যে আন্দোলন, যে ঘটনাগুলো, ওইভাবে তো তারা কখনো ছিল না। এই যেমন ইলেকশনের আগে তারা মোটামুটি ধারণা দিয়ে ফেলছে, মানুষের ভিতরে প্রচারণা দিয়ে ফেলছে, তারাই ক্ষমতা আসছে, মানে এরকম একটা ধারণা। এবং এমন এমন কথা যে জামাতকে ভোট দিলে পরে আপনি বেহেশতে চলে যাবেন, মানে এই যে ধর্মবিরোধী কথা বলবো, এই কথাটাকে ধর্মবিরোধী বলবো, ধর্মের নাম নিয়ে ধর্মবিরোধী অবস্থান। বেহেশতের দেওয়া আর না দেওয়ার মালিক আছে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তো সেই দায়িত্ব জামাত হাতে নিয়ে ফেলছে। তো সেই জন্য তাদের যে রাজনৈতিক বক্তব্য, তাদের যে লক্ষ্য, তাদের
এটা পুরোটাই মানে সত্যের কাছাকাছি শেষ না। প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, দু লাইন আপনার মন্তব্য নিব। আপনি নিশ্চয় অবগত আছেন শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে যে ঘটনাটি ঘটেছে এবং সাংবাদিকদের যুবদল নেতার হুমকি, তোমরা লিখবা আর আমরা তোমাদের পিটাবো। বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা বিএনপিকে করবেন? আমি এটা এই ব্যাপারে ওই যুব দলের দোষারোপ করছি না। যার যেখানে থাকার কথা, প্রশাসনের ব্যর্থতা এটা। প্রকাশ্যে হুমকি দেওয়ার পরও তার ব্যাপারে বা সন্ত্রাসী গুন্ডা যেভাবে ব্যাখ্যা করি না কেন, এটাকে দমানোর কাজটা কার? তারা যথাযথ ভূমিকা নিলে পরে এই ধরনের মানে বক্তব্য তো পত্রিকায় আসার কথা না। অর্থাৎ ওই ক্ষেত্রে যারা ভূমিকায় ছিল আমার ধারণা তারা কোনো এই রকম ধরনের ঘটনা কি কোনোভাবে সমর্থনযোগ্য? কোনো সমর্থনযোগ্য না, কোনোভাবেই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে ব্যক্তিগতভাবে মানুষের মধ্যে যে পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, চাল চলনের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন ইতিমধ্যে, সেটা তার দলের কোনো সদস্য এই ধরনের ভূমিকা, এটা তো কল্পনার বাইরে। একজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।